চ্যাম্পসরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আর আজকে আমরা কি পড়তে চলেছি জানো? আজকে কিন্তু আমরা পড়বো একটা কবিতা। তাহলে আমরা প্রিন্সেস সেপ্টেম্বর তো পড়েছি, একটা সুন্দর রূপকথার গল্প পড়ে নিয়েছি। তার আগে আমরা দ্য গ্রেট এস্কেপ পড়েছি। তো আজকে এই দুটোর থেকে একটা অন্য রকম কিছু, কি একটা পোয়েম, একটা কবিতা কিন্তু আজকে আমরা পড়তে চলেছি। কিন্তু আমরা শুরু তো করবই, বাট শুরুর আগে, অর্থাৎ শুরু করার আগে আমি তোমাদের সকলকে আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। তাহলে যেমনটা তোমাদের বললাম, আজকে কি পড়বো? দ্য সি, সমুদ্র, তাই না? এবার বলো তো তোমাদের মধ্যে কে কে সমুদ্রে গেছো? এই যে দীঘা বা পুরীতে কে কে গেছো? এইবার নিশ্চয়ই তোমরা অনেকেই গেছো। তো এবার এই সমুদ্র নিয়ে কি কবিতা, সেটা কিন্তু আমরা জানবো। এই যে তোমরা অনেকেই দীঘা বা পুরীতে বেড়াতে গেছো, সেখানে গিয়ে নিশ্চয়ই তোমাদের অনেক আনন্দ, অনেক মজা হয়েছে, যে কি সুন্দর ছিল ম্যাম, মনে হচ্ছিল বাড়ি না এসে ওখানেই থেকে যাই, এত সুন্দর লাগছিল। তাহলে একটা সুন্দর দৃশ্য তোমরা সেখানে দেখেছো, বা একটা সুন্দর মুহূর্ত তোমরা কাটিয়ে এসেছো। তাহলে এই যে সমুদ্রের কথা বলছি, এর সুন্দর রূপের পাশাপাশিও কিন্তু আরো একটা রূপের কথা কিন্তু আমরা আমাদের আজকের কবিতায় পড়তে চলেছি। কিন্তু সব তো আগে থেকে বলে দেওয়া যাবে না। আমরা কবিতা পড়ব এবং তার সাথে সাথে কিন্তু এক্সপ্লোর করব অনেক কিছু। চলো প্রথমে আমরা দেখে নিই যে আজকে আমাদের টপিকসে কি রয়েছে। যেমন বললাম, দ্য সি পোয়েম আমরা পড়বো বাই জেমস রিভ স্যারের লেখা, এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং এখান থেকে তোমাদের বলে দেব। আর লাস্টে তো থাকতে হবে কিছু, কি এক্সারসাইজ, এক্সারসাইজ আর এক্সারসাইজ। কিন্তু চলো প্রথমে আমরা জেনে নিই যে আমাদের পোয়েট সম্পর্কে। তাহলে জেমস রিভস হলেন আমাদের আজকের কবিতার কবি, অর্থাৎ পোয়েট। এবং তার পুরো নাম কি? জন মরিস রিভস। জন মরিস রিভস, ওকে। তার নোটেবল ওয়ার্কস এর মধ্যে রয়েছে কি? দ্য ওয়ান্ডারিং মুন, দ্য ইমপ্রিজেন্ট সি, দ্য ইমপ্রিজেন্ট সি। এবং তার বার্থ কবে হয়? জুলাই 1 1909 ইন লন্ডনে। তাহলে তিনি লন্ডনের বাসিন্দা, এটা আমরা জানতে পারলাম। এবং জেমস রিভসের এই ফুল নেমটা এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট। এইবার চলো আমাদের জেমস রিভস স্যারের লেখা এই দ্য সি পোয়েমটা আমরা জানবো। কিন্তু এখানে এই যে সি পোয়েমটা আমরা জানবো, তার আগে প্রথমেই তোমাদের একটা লাইন দেখিয়ে দিই। সেটা কি? দ্য সি ইজ দ্য হাংরি ডগ। আমাদের কবিতা শুরুতেই বলছে যে একটা সমুদ্র হচ্ছে একটা ক্ষুধার্ত কুকুরের মতন। জিনিসটা কেমন একটা অড লাগছে না তোমাদের? সমুদ্র ম্যাম, সমুদ্রে গেছি, কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়ে এসেছি, স্নান করেছি, তাই না? কি সুন্দর সমুদ্র তটে যখন বসেছিলাম সন্ধেবেলা, কত সুন্দর হাওয়া দিচ্ছিল, দারুণ। কিন্তু ম্যাম এখানে ঘুরে ফিরে এসে প্রথমেই কেন সমুদ্রকে একটা কুকুরের মতন লাগছে, তাও আবার ক্ষুধার্ত কুকুরের মতন লাগছে? এটা কেন বলা হয়েছে? নিশ্চয়ই এইরকম তোমার মনে প্রশ্ন চলে আসছে। তো চলো আগে সেই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দিই, তারপর আমরা আমাদের আজকের কবিতা শুরু করব। দেখো, তাহলে দ্য সি পোয়েমে এই যে প্রথম যে লাইনটা তোমাদের বললাম, যে সি অর্থাৎ সমুদ্র, এই সমুদ্রকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? একটা হাংরি ডগের সঙ্গে। কার সঙ্গে? একটা হাংরি ডগের সঙ্গে। এবার কুকুর আর সমুদ্রের দূর দূরান্ত পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে কোনো মিল খুঁজে পাই কি? পাই না। মনে করো, আচ্ছা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি মনে করো তোমাদের এটা বললাম, ব্ল্যাক আর বললাম কোল, আর সেন্টেন্সটা বললাম, ফ্রেজটা বললাম, অ্যাজ ব্ল্যাক
অ্যাজ কোল। দেখো আমি বললাম যে কি, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, কয়লার মতন কালো। এবার এখানে কিন্তু আমরা একটা মিল পাচ্ছি। কেমন মিল পাচ্ছি দেখো, ব্ল্যাক মানেও কালো, আর এই কোলটাও আসলে কিরকম, কোলটাও কিন্তু আসলে কিরকম, কালো রঙের। অর্থাৎ এদের মধ্যে কিন্তু আমরা কি একটা সিমিলারিটিস পাচ্ছি, রাইট? তাহলে এইখানে এই সিমিলারিটি আর এইখানে সি আর হাংরি ডগ, এই দুটো কি একই রকম? না ম্যাম, একই রকম না। এটা তো আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, কয়লাও কালো, তো কয়লার মতন কালো বলছে। তাহলে যখন মাই ডিয়ার স্টুডেন্ট এইরকম আনরিলেটেড থিংস এর মধ্যে কম্পারিজন করা হয়, তুলনা করা হয়, যে কম্পারিজন গুলো স্বাভাবিকভাবে তোমার মাথায় আসে না, সেই রকম তুলনা যখন করা হয় তাকে জানো কি বলা হয়? তার একটা নাম আছে, তখন তাকে মেটাফর বলা হয়। কি বলা হয়? মেটাফর। মেটাফর। ওকে, তাহলে এই যে এখানে সমুদ্রের সঙ্গে হাংরি ডগের, ক্ষুধার্ত কুকুরের একটা তুলনা করা হচ্ছে, এটাকে কি বলে? মেটাফোর বলে। তাহলে যখন আমরা এরকম আনরিলেটেড থিংস, যেগুলো আমরা স্বাভাবিকভাবে রিলেট করতে পারি না, যেটার সঙ্গে এটার কম্পারিজন, সেই রকম তুলনা করা হলে তাকে আমরা মেটাফোর কিন্তু বলি। আর অন্যদিকে যখন এই যে যেগুলোর মধ্যে আমরা একটা মোটামুটি সিমিলারিটিস পাই, সেগুলোর যখন তুলনা করা হচ্ছে, বা অ্যাজ, লাইক, এই কথাগুলো দিয়ে যখন তুলনা করা হচ্ছে, তখন আমরা সেটাকে কি বলি? সিমিলি বলি। কি বলি মাই ডিয়ার স্টুডেন্ট? সিমিলি কিন্তু বলে ফেলি। ডান। তাহলে এই মেটাফোরে কিন্তু কি থাকে না? অ্যাজ, লাইক, এই কথাগুলো কিন্তু মেটাফোরে কিন্তু থাকে না, এগুলো কিন্তু থাকে না। ওকে, এইগুলো থাকে না। তাহলে প্রথমে আমরা জানলাম যে আমাদের এই কবিতার ফার্স্ট লাইনে কি মেটাফোর কিন্তু ইউজ করা হয়েছে, অর্থাৎ তুলনা করা হয়েছে। কার কার মধ্যে তুলনা করা হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট? তুলনা করা হয়েছে সমুদ্র আর একটা ক্ষুধার্ত কুকুরের, বা সমুদ্র আর কুকুরের কিন্তু তুলনা করা হয়েছে। তাহলে এখানে আমরা দুজন মেইন যে জিনিসটা পাবো সেটা কি বলো তো? সেটা কিন্তু সারা কবিতা জুড়ে আমরা দেখব কি, এক পাশে দেখব সি, আর তার পাশাপাশি কিন্তু দেখব কি, ডগ। এই দুটো সব সময় এই দুটোর মধ্যে কিন্তু একটা তুলনা চলতে থাকবে, বা এই দুটো নিয়েই কিন্তু আমাদের আজকের পুরো কবিতাটা এই দুটো জিনিসের ওপর কিন্তু ডিপেন্ড করছে। তাহলে সি এবং ডগ। তাহলে সমুদ্রের কথা আমরা পড়বো, কিন্তু সেই সমুদ্র যেটা কিন্তু একটা কুকুরের বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করা হয়েছে। স্বাভাবিকভাবে যে বৈশিষ্ট্য আমাদের মাথায় কিন্তু আসে না। চলো তাহলে জেনে নেব যে ঠিক কেমন ভাবে বর্ণনা করা হয়েছে, এবং শুধু লাইন বাই লাইন এক্সপ্লানেশনই আমরা করব না, শেষে থাকবে এই কবিতার একটা ইনার মিনিংও। কিন্তু তার আগে চলো আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড বা লাইন বাই লাইন মিনিংটা এখান থেকে জেনে নিই। তার আগে আমাকে সবাই বলো, তোমরা সবাই রেডি তো? একদম ফুল প্রস্তুত তো? তাহলেই কিন্তু আমরা শুরু করে দেব। আর প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন তো তোমাদের বলেই দিলাম, যে এখানে কি প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সি কে, সমুদ্রকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? সমুদ্রকে তুলনা করা হয়েছে একটা ডগের সঙ্গে, বা হাংরি ডগের সঙ্গে। তাহলে প্রথমেই কি বলা হচ্ছে দেখো, The sea is the hungry dog. সমুদ্র হচ্ছে একটা ক্ষুধার্ত কুকুরের মতন, জায়েন্ট অ্যান্ড গ্রে, যেটা কি বিশালাকার দৈত্যের মতন, বা দৈত্যাকার, যেটা কি বিশাল দৈত্যের মতন, অ্যান্ড গ্রে, ধূসর রঙের। এই বাড়ির সাইডে তোমাদের একটা ছবি দেওয়া হচ্ছে,
সমুদ্র তো আমাদের সবার ভালো লাগে, কিন্তু সমুদ্রের জলরাশি যদি এই রকম ভাবে তোমার দিকে আসে, তখন কি তোমার সমুদ্রকে দেখে ভয় হবে না? তখন কি তুমি যেরকম ভূতে ভয় পাও, যে একটা ভূতের সিনেমা দেখলে একা একা বাথরুমে যেতে বা একা একা বাইরে যেতে তোমার ভয় লাগে, ঠিক তেমনই যে সমুদ্রতে তুমি নিরিবিলি বেশ আরাম করছো, মজা করছো, খেলছো, সেই সমুদ্রের থেকেই যদি জলরাশি এইভাবে উপচে তোমার দিকে ছুটে আসে, তাহলে কি তোমার ভয় লাগবে না? হ্যাঁ ম্যাম, লাগবে তো। তাহলে দেখো, এখানে প্রথম স্ট্যান্ডাতে কিন্তু আমাদের সমুদ্রকে কি একটা দৈত্যের মতন, একটা বিশাল আকার হিসেবে কিন্তু তুলনা করা হচ্ছে। তাহলে কেন জায়ান্ট বলা হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কিন্তু যেন মাথায় থাকে, কারণ এখানে সমুদ্রের কি কিন্তু একটা ভয়ানক রূপ একরকম আমরা বলতে পারি, সেই রূপটা কিন্তু ফুটে উঠছে এবং যাকে কি দৈত্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। He rolls on the beach all day. এই রোলস মানে কি? ধাক্কা খাওয়া। রোলস মানে হচ্ছে ধাক্কা খাওয়া। এখানে লিখে দিই, রোলস মানে হচ্ছে ধাক্কা খাওয়া। এই রোলকে এগ রোল, ঠিক আছে, এগ রোল ভেবে নিও না। তাহলে রোল মানে কি? ধাক্কা খাওয়া। তো দেখো কি বলছে, হি রোলস অন দ্য বিচ অল ডে। তাহলে এই যে সমুদ্র, সেটা কি করছে? সারা দিন ধরে বিচে অর্থাৎ সমুদ্র তটে এসে ধাক্কা খাচ্ছে। অর্থাৎ কি, যে এই যে সমুদ্রেতে কি হচ্ছে, যে সমুদ্রের যে পাড়টা, মনে করো এটা পাড় সমুদ্রের, ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে এই সমুদ্রের জলরাশি কিন্তু এসে এখানে এসে কি করছে? ধাক্কা খাচ্ছে। সারা দিন ধরে এসে কিন্তু এখানে কি হচ্ছে? ধাক্কা খাচ্ছে। ওকে, with his clashing teeth and saggy jaws। এবং এই যে আমরা দেখলাম যে কুকুরের সঙ্গে তুলনা করছে, তাহলে এই সিজের, এই সমুদ্রের দাঁতটা কেমন? ক্লাশিং টিথ। ক্লাশিং টিথ মানে যেটা ঘষা খায়। দেখবে এখন এখানে করে দেখানোটা কেমন হয়, এইরকম একটা মুখের এক্সপ্রেশন, যখন আমাদের দাঁতে দাঁতে ঘষা খায় বলতে পারো। তাহলে উইথ হিজ ক্লাসিং টিথ, ক্লাসিং মানে ঘষা খাওয়া, অ্যান্ড স্যাগি জজ, রুক্ষ চোয়াল। স্যাগি মানে হচ্ছে রুক্ষ, জজ মানে চোয়াল। তাহলে কি বললাম, যে সে কি করছে? প্রথমে আমরা জানলাম যে সমুদ্র আর কুকুর, এই দুটো আমরা সাইড বাই সাইড মাথায় নিয়ে কিন্তু চলবো। সমুদ্রটা এখানে কুকুরের সঙ্গে কিন্তু কম্পারিজন করা হচ্ছে, এবং সে কি করছে? সারা দিন এসে ধাক্কা খাচ্ছে কোথায়? বিচে, সমুদ্র তটে এসে ধাক্কা খাচ্ছে। কেমন ভাবে? ক্লাসিং টিথ মানে একটা ঘষা খাওয়ার, এবং কি তার রুক্ষ চোয়াল নিয়ে। আপন আওয়ার হি গনজ, এবং সে কি করে? ঘন্টার পর ঘন্টা চিবোতে থাকে। নজ মানে হচ্ছে চিবোনো, এবং সে ঘন্টার পর ঘন্টা চিবোতে থাকে। দ্য রাম্বলিং টাম্বলিং স্টোন। রাম্বলিং মানে এই স্টোনের যে একটা আওয়াজ হচ্ছে, সেই স্টোনের আওয়াজটা, যে এই যে দেখো স্টোন রয়েছে, তাহলে রাম্বলিং একটা শব্দ, একটা আওয়াজ বোঝাচ্ছে, গুড় 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 শব্দ। টাম্বলিং মানে গড়িয়ে পড়ছে। তাহলে এই যে কি হচ্ছে, যে সমুদ্রের থেকে ঢেউ আসছে, ঢেউ এসে সমুদ্র তটে বা ক্রমশ আছড়ে পড়ছে, তাহলে সেটা আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, যে স্টোন রয়েছে, যে পাথর রয়েছে, সেগুলো কিন্তু সেগুলোতে ধাক্কা লাগছে। বাট এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, যে সমুদ্র কি করছে, যে সে কি করছে? চিবোচ্ছে। কি চিবোচ্ছে? যেমন ভাবে একটা কুকুর কি করে, তাকে যদি তুমি কিছু খেতে দাও, মনে করো একটা হাড় দিয়েছো খেতে, তাহলে সে সেটা বারবার চিবোতেই থাকে, চিবোতেই থাকে, চিবোতেই থাকে। তো এখানে সমুদ্র কি করছে? সমুদ্রও কিছু চিবোচ্ছে, কিন্তু সমুদ্র কি চিবোচ্ছে? সমুদ্র চিবোচ্ছে
দ্য রামলিং টাম্বলিং স্টোন, যে পাথরগুলো আছে, যে পাথরগুলো শব্দ করছে, গুড়গুড় আওয়াজ করছে, যে পাথরগুলো গড়িয়ে পড়ছে, সেই পাথরগুলোকে যেন সমুদ্র সারাদিন ধরে চিবোচ্ছে। অর্থাৎ এই সমুদ্রের ঢেউ যখন আসে, সেই পাথরগুলোর ওপর একটা আওয়াজ হয়, বা সমুদ্রের যেমন ভাবে একটা কুকুর সারাদিন ধরে একটা হাড়কে চিবোতে থাকে, তাহলে এই সমুদ্রের জলরাশি যে বারবার পাথরের ওপর আসছে, পাথরের ওপর আসছে, এটাকে কি বলা হচ্ছে, যেন সে পাথর চিবোচ্ছে। এবং এখানে দেখো কি ব্যবহার করা হয়েছে, মেটাফোরের পাশাপাশি কি পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে, পার্সনিফিকেশন। এবার তোমাদের মনে প্রশ্ন নিশ্চয়ই, ম্যাম পার্সনিফিকেশন আবার কি? দেখো এই পার্সনিফিকেশনের কথার মধ্যেই পার্সন কথা পাচ্ছ, তাই মানুষ, ব্যক্তি। তাহলে পার্সনিফিকেশন হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, যখন মনে করো কোনো প্রাণী, সে তো মানুষ নয়, প্রাণী কি কথা বলতে পারে? পারে না। তাকে ধরো আমি কোনো গল্পে বা কোনো কবিতায় কথা বলালাম, বা এই যে সমুদ্র, সমুদ্র কি আদতে কি কিছু চিবোতে পারে? পারে না। কিন্তু তাকে আমরা এমন ভাবে এখানে প্রেজেন্ট করছি যেন সে মানুষ, তাই না? তাহলে যখন কোনো অ্যানিমাল বা ইনঅ্যানিমেট, অর্থাৎ যাদের মধ্যে প্রাণ নেই, তাহলে কোনো পশু বা যাদের মধ্যে প্রাণ নেই, অ্যানিমাল অর ইনঅ্যানিমেট থিংসকে আমরা হিউম্যান কোয়ালিটি দিই, মানুষের কোয়ালিটি দিই। মানে যখন তারা কথা বলতে পারে বা আমরা মানুষরা যেরকম কাজকর্ম করি সেরকম করতে পারে, তখন তাকে কি বলা হয়, পার্সনিফিকেশন। তাহলে এই কবিতাতে দেখো কি বলা হচ্ছে, হি। বেসিক্যালি সমুদ্র, সমুদ্রের কি প্রাণ আছে? নেই, কিন্তু তাকে আমরা সে, হি হিসেবে, হি আমরা কাকে বলি, হি ইজ দ্য বয়, শি ইজ দ্য গার্ল, তাহলে এইগুলো আমরা কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি, রাইট? তাহলে এখানে এই হি যে বলছে, অর্থাৎ সমুদ্রকে কি কিন্তু একটা কি তোমার বলতে পারো একটা লিভিং ক্রিয়েচারের মতন কিন্তু কম্প্যারিজন করা হচ্ছে, অর্থাৎ পার্সনিফিকেশন কিন্তু ইউজ করা হয়েছে। তাহলে এইটুকুর মধ্যে আমরা জানলাম সমুদ্র একটা ক্ষুধার্ত কুকুরের মতন জায়েন্ট, যেটা কিন্তু বিশাল আকার অ্যান্ড গ্রে এবং ধূসর রঙে। হি রোলস অন দ্য বিচ অল ডে, সে সারাদিন কি করে, সমুদ্র তটে আছড়ে আছড়ে পড়ে। উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জশ, কি নিয়ে, তার ঘষা ঘষা দাঁত এবং রুক্ষ চোয়াল নিয়ে। আওয়ার আপন আওয়ার হি নজ, ঘন্টার পর ঘন্টা ধরে সে চিবোতেই থাকে, চিবোতেই থাকে। কি চিবোতে থাকে, দ্য রামলিং টাম্বলিং স্টোন, যে গুড়গুড় গুড়গুড় আওয়াজ করা, যে গড়িয়ে পড়া পাথর, সেগুলোকে সমুদ্র চিবোতে থাকে। অর্থাৎ এখানে এই সমুদ্রের চিবোনোর সঙ্গে আমরা কিসের তুলনা পাচ্ছি, এই যে কুকুর যেমন হাড় চিবোতে থাকে সারাদিন ধরে, সেই তুলনা পেলাম। তো এই কবিতাটা আমি জানি অনেকের কাছে একটু কঠিন, একটু কঠিন না, বড্ড কঠিন ম্যাম, এটা ভালোই লাগে না, ভালোই লাগে না, এটা কিরকম কবিতা, এরকম তোমাদের মনে হয়। কিন্তু আমাকে বলো যে এই যে এইটুকু আমরা বললাম, এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, এইটুকু তোমার ভালো লেগেছে কিনা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে সে যে এই যে রামলিং টামলিং স্টোনটাকে চিবোচ্ছে, আর কি বলছে, অ্যান্ড বোনস বোনস বোনস, এবং কি হাড় হাড় হাড়, অর্থাৎ এই রামলিং টামলিং স্টোনটাই কিন্তু তার কাছে হাড়ের মতন। দ্য জায়েন্ট সি ডগ মোনস, মোনস মানে কি, বিলাপ করা বা কাতরানো, যেন সি যেন কাতরাচ্ছে। লিকিং হিজ গ্রেজি পজ, তার তৈলাক্ত থাবাগুলোকে চাটতে চাটতে। তাহলে সে কি করছে, জায়েন্ট, দ্য জায়েন্ট সি ডগ মোনস, এই যে সমুদ্র যেটাকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে বলে সি ডগ বলা হচ্ছে, সেটা কি করছে যেন একটু কাতরাচ্ছে, এবং কাতরাতে কাতরাতে তার যে তৈলাক্ত যে থাবা, সেগুলোকে সে কি করছে, লিকিং, চাটছে। দেখবে কুকুর কি করে, যে কুকুর তার কিন্তু দেখবে অনেক সময় তার থাবাগুলো, পজগুলোকে সে চাটতে থাকে, চাটতে থাকে। তাহলে এখানে সমুদ্রও কিন্তু কি করছে, তার তৈলাক্ত থাবাগুলোকে যেন চাটছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট স্ট্যান্জাটা কিন্তু
যাদের কাছে অনেক কঠিন মনে হয় যতটা পসিবল ততটা সহজভাবে কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে কি জানলাম, এখানে সমুদ্রকে কুকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে। কুকুর যেমন কি করে, যে হাড় চিবোতে থাকে, সেই রকম সমুদ্রও কিন্তু চিবোচ্ছে কি, রাম্বলিং টাম্বলিং স্টোনস গুলোকে। এবং সমুদ্রকে এখানে কিসের সঙ্গে, একটা জায়েন্ট, একটা বিশাল আকার জায়েন্টের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। চলো নেক্সট পার্টে আমরা চলে আসবো। তো এখানের ইনার মিনিংও আমি তোমাদের লাস্টে বলবো। চলো নেক্সট, অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোডস, এইবার আসছে যখন রাত্রে বেলা হু 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 করে বাতাস বয়। বাতাস রোডস মানে গর্জন করা, অর্থাৎ প্রবল বেগে বাতাস বইছে। and the moon rocks in the stormy cloud, তাহলে যখন রাত হয়ে যাচ্ছে, এইভাবে যখন রাত হচ্ছে, দেখো একটা রাতের মতন ছবি তোমাদের জন্য রাখা হয়েছে। তাহলে যখন এইভাবে রাত হয়ে যাচ্ছে, দ্য নাইট উইন্ড রোলস, তখন রাত্রেবেলা যেন বাতাস চারিদিক নিস্তব্ধ থাকে। নাইট উইন্ডস এবং সমুদ্র তটে তো বিশেষ করে তখন কি হয়, যে উইন্ডসের আওয়াজটা যেন গর্জনের মতন শোনা যাচ্ছে। তাহলে রাত্রেবেলা যখন বাতাস গর্জন করছে, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, এবং চাঁদ কি করছে, স্টর্মি ঝোড়ো আবহাওয়ায় যে মেঘেরা রয়েছে তার আড়ালে কি দুলছে, তার দ্বারা কিন্তু দুলছে। তাহলে স্টর্মি ওয়েদারে কি, যে ক্লাউড মেঘেদের মাঝখানে সেই জন্য দুলছে। হি বাউন্ডস টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, shaking his wet sides over the cliffs, cliffs মানে হচ্ছে শৈলচূড়া বা খাড়া ঢাল, and howls and hollows long and loud, howls and hollows মানে কি, যে গর্জন করা, জোরে চিৎকার করা, ঠিক আছে। হাউলস অ্যান্ড হলোস মানে আওয়াজ করা, জোরে চিৎকার করা, গর্জন করা। লং অ্যান্ড লাউড, তাহলে এইটুকুর মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে যখন রাত হয়ে যাচ্ছে, তীব্র গতিতে হাওয়া বইছে বা হাওয়ার একটা আওয়াজ শোনা যাচ্ছে, হাওয়াটা যেন গর্জন করছে, তখন চাঁদ কি করছে, চাঁদ সেই স্টর্মি ক্লাউড মানে, যে স্টর্মি ক্লাউড মানে কি, যে একটা ঝোড়ো আবহাওয়া, বাতাস কখন গর্জন করবে, যখন একটা আবহাওয়া অস্থির, তাহলে এই টাইমে স্টর্মি ক্লাউডে মেঘেদের মাঝখানে চাঁদটা যেন দুলছে, সেরকম কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্যে বর্ণনা করা হচ্ছে। জাস্ট ভাবো যে তুমি একটা সমুদ্র তটে আছো, সেখানে হঠাৎ করে জোরে হাওয়া বইছে, একটা ঝোড়ো পরিবেশ, তখন তুমি একটা চাঁদকে দেখছো, তাহলে ওই মেঘরা যে সরে সরে যাচ্ছে, যেন মনে হচ্ছে মেঘেদের মাঝে যেন চাঁদটা যেন দুলছে। এবং তারপর কি বলা হচ্ছে, বাউন্ডস টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপ, সে যেন পায়ে লাফিয়ে উঠছে এবং স্নাপস অ্যান্ড স্নিপস, যেমন দেখবে কুকুররা কি করে, যে চারিদিকে সে কি করে, এরকম করে গন্ধ শোকে, কোনো কিছু হলে এরকম করে গন্ধ শোকে, ঠিক তেমনই যেন সমুদ্রও যেন কি করছে, এরকম ভাবে গন্ধ শুকছে। শেকিং হিজ ওয়েট সাইড ওভার দ্য ক্লিফস, এবং সে কি করছে, এই যে সমুদ্রের তীরে যে খাড়া ঢাল রয়েছে বা খাড়া পাড় রয়েছে, সেখানে এসে আছড়ে পড়ছে এমন ভাবে, এবং সে কি করছে, মনে হচ্ছে তার ওয়েট সাইড ভিজে ভিজে, তার এই যে সমুদ্র ভিজে আছে সেটাকে যেন সে ঝাঁকাচ্ছে। মানে কি ম্যাম, ক্লিয়ার হলো না? দেখো কুকুর কি হয়, কুকুর যখন জলে ভিজে যায় তখন কি দেখবে, কুকুরকে তুমি এরকম এরকম করতে দেখবে, অর্থাৎ সে গা থেকে এরকম ভাবে জলটাকে ঝেড়ে ফেলে। ঠিক তেমনই কি করছে সমুদ্র, কি করছে ক্লিপসে, যখন সমুদ্রের ঢেউ এসে লাগছে খাড়া ঢালের পাথরে, তখন যেন মনে হচ্ছে এই সমুদ্রও কেন তার গাটাকে ঝেড়ে ফেলছে। তাহলে কুকুর যেমন ভিজে গেলে এরকম এরকম করে গা ঝেড়ে ফেলে, ঠিক তেমনই সমুদ্রও যেন ক্লিপসে এসে কিন্তু তার ওয়েট সাইড, তার ভিজে জায়গাগুলোকে ঝেড়ে ফেলছে, অর্থাৎ প্রকৃতপক্ষে ধাক্কা খাচ্ছে এসে, সেটাই বোঝানো হচ্ছে। and howls and hollows long and loud, আর দীর্ঘক্ষণ ধরে জোরে জোরে আওয়াজ করছে, জোরে জোরে চিৎকার করছে। তাহলে দেখো এই স্ট্যানজাতে কিন্তু কি বলা হচ্ছে, আমরা সি এর একটা ওয়াইল্ড নেচার পাচ্ছি। মানে একটা বেশ জোরালো পরিবেশ, ঠিক আছে, একটা ওয়াইল্ড বন্য রূপ কিন্তু পাচ্ছি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এইটুকুর মধ্যে কি কি বললাম সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে জানাও। তাহলে একটা কুকুরও কিন্তু কি হয়, একটা ওয়াইল্ড ভয়ানক হয়েছে যখন, যখন দেখবে সে কি, যে তুমি হয়তো তাকে ঢিল ছুঁড়েছো, দিয়ে সে এখন
আসছে তোমার পিছনে ছুটে 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 ছুটেছে, তখন তার রূপটা কি ভয়ানক। আবার তুমি হয়তো তাকে একটা বিস্কুট দিয়েছো, তখন কি করবে, সে তোমার কাছাকাছি থাকবে, সে তুমি তার মানে এমন ভাবে থাকবে যাতে তোমাকে একটু মাথায় হাত বুলিয়ে দিতে হয়, আদর করতে হয়, এইরকম। তাহলে ঠিক তেমনই কিন্তু এই যে স্ট্যান্জা, এই স্ট্যান্জাতে আমরা কিন্তু কুকুরের কাম রূপ নয়, বরঞ্চ তার কি ভাইল্ড যে নেচার, সেটার সঙ্গে আমরা তুলনা করতে পারি। যে কুকুর রেগে গেলে যেমন ক্ষিপ্ত হয়ে গেলে হয়, ঠিক সেই রকম কিন্তু আমরা বলতে পারি। চলো নেক্সট স্ট্যান্জাতে কি আছে আমরা দেখি। বাট ওয়ান কোয়াইট ডেজ, এইবার দেখো কি বলছে, বাট ওয়ান কোয়াইট ডেজ ইন মে আর জুন, মে আর জুন মাসের শান্ত দিনগুলোতে। তাহলে একটা রূপ আমরা দেখলাম রাত্রে বেলা যখন প্রবল বেগে হাওয়া বইছে তখনের সিচুয়েশন, আর এখন কি বলা হচ্ছে মে আর জুনের শান্ত দিনে, when even the grasses on the dune play no more their reedy tune, যখন মানে এইবার আমরা চলে আসছি এই ওয়াইল্ড একটা সার্কামস্ট্যান্স থেকে একটা কাম সার্কামস্ট্যান্সে, অর্থাৎ যেখানে কি হচ্ছিল, বারবার সমুদ্র তীরে আছড়ে পড়ছিল একটা কি ক্ষুধার্ত কুকুরের মতন এই জিনিসগুলো ছিল, অর্থাৎ একটা ওয়াইল্ড নেচার, সেখান থেকে এইবার আমরা চলে আসছি কোয়াইট ডেজ, অর্থাৎ একটা শান্ত একটা নিরিবিলি পরিবেশ। যে শান্ত নিরিবিলি পরিবেশটা তোমরা সমুদ্রে ঘুরতে গিয়ে উপভোগ করেছো, বা অনেকেই হয়তো যাওনি, সেটা কোনো বড় ব্যাপার না। এই যে আমি নিজেই সমুদ্রে যাইনি, তাহলে কিন্তু এই যে আমরা মানুষদের একটা ক্ষমতা আছে ভিজুয়ালাইজ করা বা কল্পনা করা, সেই কল্পনাতে কিন্তু কল্পনার ভেলায় ভেসে কিন্তু আমরা ভাবতে পারি। তাহলে এইবার আগের রূপের থেকে রূপটা কিন্তু এবার শিফট হয়ে যাচ্ছে, এইবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের স্ট্যান্জাতে যে একটা ভয়ানক রূপ ছিল, সেখান থেকে এইবার দেখো একটা শান্ত সময় কিন্তু চলে এসছে, এবং সেটা কখন, মে আর জুনে। when even the grasses on the dune, dune কথার অর্থ হচ্ছে বালিয়াড়ি, when even the grasses on the dunes, grasses মানে তোমরা জানো ঘাস, তো বালিয়াড়িতে যে ঘাসগুলো রয়েছে, দেখবে সমুদ্রের পাশে যে সমুদ্র তট, সেখানে অনেক ঘাস জন্মায়। তাহলে এই যে সমুদ্রের ঠিক সাইডে যে ঘাসগুলো রয়েছে, সেগুলো কি করছে, প্লে নো মোর দেয়ার রিডি টিউন, তারা আর তাদের সেই তীক্ষ্ণ সুরালো আওয়াজ কিন্তু করছে না। তাহলে রিডি টিউন মানে যে একটা আওয়াজ, এবার আওয়াজটা কিসের, দেখো সমুদ্রের থেকে যখন হাওয়া বইছে, বাতাস বইছে, তখন সমুদ্রের তটে যে ঘাসগুলো রয়েছে ওগুলোর মাঝ দিয়ে যখন হাওয়াটা যায়, তখন একটা সুন্দর আওয়াজের মতন মানে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটাকেই কিন্তু রিডি টিউন বলা হচ্ছে। তাহলে এইবার এখানে কি হচ্ছে, প্লে নো মোর দেয়ার রিডি টিউন, এইবার আর তারা সেই আওয়াজটা করছে না, কারণ কি এখন তো শান্ত পরিবেশ। তাহলে আমরা আগেরটাই কি দেখেছি, একটা ওয়াইল্ড পরিবেশ দেখেছি যেখানে বাতাস প্রবল বেগে বইছে, এইবার মে জুন মাসে একটা শান্ত পরিবেশ। তাহলে এই পরিবেশে যে তটে যে ঘাসগুলো রয়েছে, সেই ঘাসগুলোর মাঝে দিয়ে হাওয়া গেলে যেটা আওয়াজ হয়, সেই আওয়াজটা কিন্তু আর হচ্ছে না। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, এবার কুকুর যেমন ঘুমানোর সময় কি করে, তার পজগুলোকে নিয়ে এরকম করে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনই উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তার থাবাগুলোর মাঝে মাথাটা রেখে, হি লাইজ অন দ্য স্যান্ডি শোর, সে বালুকাময় তীরে শুয়ে পড়ে। অর্থাৎ যখন মানে একটা কুকুর যেমন কি করে, তার দুই থাবার মাঝখানে মাথাটাকে ঢুকিয়ে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনই কিন্তু সমুদ্র এই মে জুন মাসের এই শান্ত পরিবেশে যেন ঘুমিয়ে পড়ছে, অর্থাৎ নিরিবিলি হয়ে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে। so quiet he scarcely snores, এবং এইটা এত নীরব যেন সে তার যে স্নোর্স, তার যে একটা আওয়াজ, সেই আওয়াজটাই যেন শোনা যাচ্ছে না, অর্থাৎ শ্বাস প্রশ্বাস বা একটা কি বলবো, নাক ডাকার আওয়াজ বলতে পারো স্নোর্স। যে কুকুর যখন ঘুমাচ্ছে তখন তার থেকে একটা আওয়াজ আসে, এরকম একটা আওয়াজ, ঠিক হলো না আওয়াজটা, ঠিক আছে, আমি তো নাক ডাকি না সেই জন্যে। তাহলে একটা আওয়াজ যেটা বেরোয় কুকুরের, ঠিক সেই রকম কিন্তু কি হচ্ছে, যে এখানে মানে যে ওই সেই আওয়াজটা, একটা কুকুর ঘুমানোর সময় যে আওয়াজটা হয়, সেই আওয়াজটাও যেন শোনা যাচ্ছে না, এতটাই কিন্তু
শান্ত পরিবেশ। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এইটাতে কি বললাম আর একটু বলে দিই, যে আমরা শিফট করেছি একটা ওয়াইল্ড পরিবেশ থেকে একটা কাম নেচারে, যেখানে কি হচ্ছে মে আর জুন মাসে দিনগুলো খুব শান্ত, এবং এখানে কি হচ্ছে যে বালিয়াড়িতে যে ঘাসগুলো রয়েছে, এই ঘাসগুলোর মধ্যে দিয়ে যখন বাতাস যায় হু 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 করে, তখন একটা আওয়াজ হয়, কিন্তু এখন যেন সেই আওয়াজটাও যেন হচ্ছে না। এবং কুকুর যেমন তার পজের মধ্যে মাথাটাকে ঢেকে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনই কিন্তু এই টাইমটাই কি হচ্ছে, সমুদ্রও যেন ঘুমিয়ে পড়ছে। তাহলে এইটুকু আমরা কিন্তু পড়লাম। এইবার চলে আসবো এখান থেকে কিছু মিনিংয়ে। দেখো, আমরা প্রথমেই আমি বলেছিলাম যে সি কে এখানে ডগের সঙ্গে তুলনা করা হয়েছে, কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। এই যে হাড় চেবানো বলো, বা এই যে পজের মধ্যে ঘুমিয়ে পড়া বলো, ঠিক আছে, এই সমস্ত কিছু আমরা কুকুরের মধ্যে দেখতে পাই, রাইট? এবার সি কে তো ডগের সঙ্গে তুলনা করা হয়েছিল। এবার এই সি এর কি রূপ আমরা দেখলাম? দুটো রূপ কিন্তু আমরা দেখলাম। একটা ওয়াইল্ড নেচার, আরেকটা কাম নেচার। একবার কি দেখলাম, যখন এই জায়গাগুলোতে আমরা ছিলাম, এই যে যখন রাত্রে বেলা সে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে, সে আছড়ে পড়ছে, বা এই যে জায়েন্টের মতন, তাহলে এই জিনিসগুলো হচ্ছে তার একটা ওয়াইল্ড নেচার, তার একটা বন্য একটা প্রকৃতি আমরা দেখলাম। আরেকটাই দেখলাম কি, যে একটা কুকুর, যেমন আমাদের কাছে কুকুর মানে কি, পেট ডগস মানে বেশ সুন্দর, বা স্ট্রিট ডগ, তারা কি, তাদেরকে একটু ভালোবাসা দিলেই তারা আমাদের দ্বিগুণ ভালোবাসে, রাইট? তো তাদেরকে কি হচ্ছে, যে যখন আমরা একটা ভালোবেসে বিস্কুট দিচ্ছি, তখন দেখবে সেই তোমার চারপাশেই ঘুরতে থাকবে। অর্থাৎ একটা ডগের স্বাভাবিক যে ইমেজটা আমাদের কাছে আসে, সেটা কি একটা কাম, একটা সুন্দর, মানে যাকে তুমি ডাকলে সে তোমার কাছাকাছি চলে আসছে, কিছু খেতে দিলে সেটা ভালোবেসে খাচ্ছে। তাহলে এই কাম নেচার, এবং তার পাশাপাশি সে যখন ওয়াইল্ড হয়ে যাচ্ছে, পাথর ছুঁড়েছো বা কিছু, সে যখন তোমার পিছনে ধাওয়া করছে, তোমাকে ছুট করাচ্ছে, তাহলে এই দুটো নেচার, যেমন কুকুরেরও যেমন এইরকম দুটো নেচার থাকে, ঠিক তেমনই সিমিলার ওয়েতে আমরা এখানে সি এর দুটো নেচার দেখলাম। একখানে কি, সে দৈত্যের মতন করে ঢেউগুলো কিন্তু আছড়ে পড়ছে, আবার মে জুন মাসে একদম শান্ত, এতটাই শান্ত যে ঘাসের মধ্যে দিয়ে আওয়াজ গেলে, বাতাস বয়ে গেলে যে আওয়াজটা হয়, সেই আওয়াজটাও যেন শোনা যাচ্ছে না। অর্থাৎ এই সিটা কিন্তু, যদি আমরা বলি ইন ব্রডার সেন্সে, নেচারকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? নেচার। নেচারেরও কিন্তু দুটো রূপ রয়েছে, একটা শান্ত, আরেকটা তার ভায়োলেন্ট ফর্ম। নেচার যেমন একদিকে কিন্তু ক্রিয়েট করে, ঠিক তেমন দিকে ডিস্ট্রাকশনের ক্ষমতাও কিন্তু তার মধ্যে আছে। তাহলে আদতে কিন্তু এই সি আসলে কি সিগনিফাই করছে? সি কিন্তু আসলে বোঝাচ্ছে নেচার। যে প্রকৃতির, যেমন প্রকৃতি সৃষ্টিকর্তা, ঠিক তেমনই প্রকৃতি ধ্বংসকর্তা। যেমন সে ক্রিয়েট করে, তেমন কিন্তু সে ডিস্ট্রয়ও করতে পারে। তাহলে সি এখানে একদিকে যেমন বন্য, আনকন্ট্রোলেবল, যেটাকে কন্ট্রোল করা যায় না সেই রকম, আবার ঠিক তেমনই একটা শান্ত কুকুরের মতন কিন্তু সে ঘুমিয়ে আছে, অর্থাৎ একটা নীরব পরিস্থিতি কিন্তু বোঝাচ্ছে, একটা শান্ত কাম পরিস্থিতি কিন্তু বোঝাচ্ছে। এই কাম নেচারটাকে আমরা কিভাবে বুঝিয়েছি? যে ডগ যখন কি করে থাকে, ঘুমিয়ে থাকে, লাইং, শুয়ে থাকে, রাইট, সেটার সঙ্গে আমরা বোঝাচ্ছি। আবার ওয়াইল্ড নেচারটা কি বলছি? যে যখন সে এরকম আছড়ে পড়ছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, পুরো কবিতাতেই কিন্তু আমরা কি দেখলাম? যে আমরা সাইড বাই সাইড সমুদ্র এবং কুকুর, এই দুটোর মধ্যে একটা তুলনা দেখলাম। অর্থাৎ এখানে সমুদ্রকে কুকুরের মতন করে দেখানো হয়েছে, সে কিভাবে হাড় চেবায়, কিভাবে কি করে, কিভাবে যখন সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, ইত্যাদি। সো আই হোপ যাদের যাদের এই কবিতাটা খুব কঠিন লেগেছিল, তাদের কাছে এখন একটু হলেও, মানে একটু না, অনেকটাই সহজ হয়ে যাওয়ার কথা, পুরোটাই সহজ হয়ে যাওয়ার কথা।
আমার সেটা বিশ্বাস। তো আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও এই কবিতাটা নিয়ে আগে যে তোমাদের একটা বিরক্তি ছিল, ধুর ভাল লাগে না, খুব কঠিন, এইরকম মনোভাব ছিল, সেটা কিছুটা হলেও চেঞ্জ হলো কিনা আমাকে কিন্তু অবশ্যই জানিও। তাহলে আমরা জানলাম যে ফার্স্টের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সি কে কার সঙ্গে তুলনা করা হয়েছে, কুকুরের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। তাহলে আমাদের কবিতাটা তো এখানেই শেষ, 3টে স্ট্যান্সা আমরা দেখে নিলাম। তাহলে এইবার কি মাই ডিয়ার স্টুডেন্ট, এইবার তো চলে আসতে হয় কোথায়, চলে আসতে হয় কিছু এক্সারসাইজে, তাই না? চলো এইবার দেখে নি তোমরা এখান থেকে সবাই সঠিক উত্তর ঠিকঠাক করে দিতে পারছো কিনা। চলো ফার্স্ট প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, প্রথমেই বলা হচ্ছে যে কারেক্ট অল্টারনেটিভ তোমাকে চুজ করতে হবে, তোমাকে অপশন দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক অপশনটা তোমাকে চুজ করতে হবে। বলছে দ্য সি ইজ কম্পেয়ার্ড টু, কম্পেয়ার টু মানে তুলনা করা হয়েছে, কম্পেয়ার মানে তুলনা করা। দ্য সি ইজ কম্পেয়ার টু এ, সমুদ্রকে এখানে কার সাথে তুলনা করা হয়েছে? লেজি ক্যাট, একটা অলস বিড়াল, একটা অ্যাক্টিভ ম্যান যে সবসময় অ্যাক্টিভ কাজে, নাকি একটা হাংরি ডগ ক্ষুধার্ত কুকুর? এইবার আমি তো জানি আমার সমস্ত স্টুডেন্টরা এক্ষুনি ঝটপট করে বলে দেবে ম্যাম হাংরি ডগ। এবার হাংরি ডগের ক্ষেত্রেও একটা বলি, একটা কুকুর নর্মালি রয়েছে, বাট যখন খিদে পায় কুকুরের তখন কি তার একটা খিদের একটা জ্বালনা রয়েছে, তখন সেটা আরো বেশি হিংস্র হয়ে যায়, বা তখন তার কিন্তু আমরা ভায়োলেন্ট ফর্ম দেখতে পাই। যেমন তোমাকে ধরো আমি কিছু কাজ দিলাম, অনেক কাজ দিচ্ছে, একটার পর একটা কাজ দিচ্ছে, তোমার ভালো লাগছে না, বিরক্ত লাগছে, ঠিক আছে, তবু তুমি করছো। বাট মনে করো তুমি না খেয়ে সেই কাজটা করছো, কিছুই খাওনি, অথচ আমি তোমাকে কাজের পর কাজ, কাজের পর কাজ, কাজের পর কাজ দিয়ে দিচ্ছি, তখন কিন্তু তোমার রাগটা আমার ওপর দ্বিগুণ হবে। অর্থাৎ পেটে খিদে থাকলে কিন্তু আমাদের রূপটা কিন্তু ভয়ানক হয়ে যায়, তখন ভালো কথা কেউ বললেও শুনতে ভাল লাগে না, ভাল লাগছে না, আমার খিদে পেয়েছে। ঠিক তেমনই তাহলে হাংরি ডগ কিন্তু এখানে কিন্তু এই ওয়াইল্ড যে নেচারটা বলছিলাম, যে সি এর, সমুদ্র দেখো একদিকে কি কত সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশ, আবার আমরা কিন্তু অনেক সময় নিউজে দেখি যে সমুদ্রের এই ঢেউ আছড়ে পড়ে কি হয়েছে, বা সমুদ্রের যে একটা ভয়ানক রূপও কিন্তু রয়েছে, যেটা বললাম যে বিউটি অ্যান্ড ডেঞ্জার বোধ কিন্তু আমাদের সি এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কম্পেয়ার টু আ হাংরি ডগ। সবাই উত্তরটা সবার ঠিক হলো কিনা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট হচ্ছে দ্য সি রোলস অন দ্য বিচ, যে সমুদ্রটা সমুদ্র তটে এসে সারাদিন ধরে ধাক্কা খায়, সন্ধ্যেবেলা ধাক্কা খায়, নাকি শুধু রাত্রেবেলা ধাক্কা খায়? এই যে এই সমুদ্রটা কিন্তু, সমুদ্রের জলরাশি বা সমুদ্র কিন্তু সারা দিন ধরে কিন্তু ধাক্কা খায়, রাইট, সারা দিন কিন্তু আছড়ে পড়ে। তাহলে অল ডে হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট কি আমাদের সঠিক অ্যান্সার। চলো এরপর কি আছে দেখি। The sea seen as the dog has, এই যে সমুদ্র যাকে একটা কুকুরের মতন করে ভাবা হচ্ছে বা দেখা হচ্ছে বা বর্ণনা করা হচ্ছে, তার আছে গ্রেজি পজ, শার্প পজ, স্মল পজ। তাহলে কিরকম পজ রয়েছে আমরা পড়েছি, গ্রেজি পজ কিন্তু তার রয়েছে। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এইবার চলে আসছে দ্য সি রিমেইনস কোয়াইট ইন দ্য, সমুদ্রটা কোয়াইট থাকছে, শান্ত থাকছে কখন? বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে, মিডিল অফ দ্য ইয়ার, বছরের মাঝামাঝিতে, এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে। এবার তোমরা ভাবতে বসেছো যে এর মতন, হ্যাঁ এটা তো পড়িনি, তাহলে এটা কোথা থেকে আসলো? মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে তোমাকে একটু ট্রিক্স করে বলে দেওয়া হয়েছে। সেটা কি? মে জুন, আমরা মে জুন পেয়েছি। তাহলে মে জুন, দেখো মে জুন তো বছরের প্রথমে আসে না, বছরের শেষে আসে না, তাহলে কখন আসে? মিডিল অফ দ্য ইয়ার। তাহলে এখানে মিডিল অফ দ্য ইয়ার হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এটা কার কার ঠিক হলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তো চলে এলাম এই পোর্শনে। এইবার তোমাদের জন্য থাকবে কিছু হোমওয়ার্ক। হোমওয়ার্কের প্রশ্নগুলোর মানেটা বলে দিই। হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, সিটাকে কেমন দেখতে?
হু রকস ইন স্টর্মি ক্লাউড, কে এই স্টর্মি ক্লাউডের মধ্যে কি করছে, দোল খাচ্ছে। Where does the she shake at his wet sides like a dog? যেরকম ভাবে কুকুর ভিজে গেলে তার কি করে তার দেহটাকে ঝাঁকায় জলটাকে বের করার জন্য, ঠিক তেমনই সমুদ্র কোথায় এসে তার ওয়েট সাইড ভিজে আবরণটাকে এরকম ঝাঁকায়। How do the grasses on the dune behave in May or June? মে অর জুনে যে ডিউনসে যে ঘাসগুলো রয়েছে, বালিয়াড়িতে যে ঘাসগুলো রয়েছে সেগুলো কেমন বিহেভ করে। ওকে, এই প্রশ্নগুলো থাকলো তোমাদের জন্য কি হোমওয়ার্ক। তো এইবার আমরা চলে আসছি একদম আমাদের শেষে থ্যাংক ইউতে। আই হোপ যে এই কঠিন কবিতাটা তোমাদের কাছে সহজ করতে পেরেছি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, তোমাদের ভালো লাগলে তবেই কিন্তু সার্থকতা। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কিন্তু মন দিয়ে পড়ে নিও, অনেক কঠিন 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 শব্দ আছে সেগুলো দেখে নিও, মেটাফোরটা মনে রেখো, এবং এই কুকুর সমুদ্র এই দুটো জিনিস তুমি বুঝে গেলেই একদম ডান ডানা ডান ডান তুমি সব পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, চলো এখন এসছে টাটা 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 বলার। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড টাটা।